আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করব নিউ ইয়র্কের 16th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে কংগ্রেসম্যান জামাল বোমেন হেরে গেছেন। তাকে পরাজিত করেছেন ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ জর্জ ল্যাটিমার। মঙ্গলবারের প্রাইমারিতে জামাল বোমেন পেয়েছেন 31,555 ভোট, অর্থাৎ 41.6%। আর জর্জ ল্যাটিমার পেয়েছেন 44,371 ভোট, অর্থাৎ 58.4%। তাদের মধ্যে ভোটের পার্থক্য হচ্ছে 12,816। পরাজয় মেনে নিয়ে জামাল বোমেন বলেছেন যে সুপার পেকের কালো টাকার কাছে তিনি হেরে গেছেন। আর যিনি জিতেছেন জর্জ ল্যাটিমার, তিনি বলেছেন এটা চমকপ্রদ জয় এবং তার জন্য ডেমোক্রেটিক পার্টির ঐক্যের ডাক দিয়েছেন তিনি। জামাল বোমেন একজন প্রোগ্রেসিভ ডেমোক্রেট হিসেবে পরিচিত, বা বাম প্রগতিশীল লোক বলা যেতে পারে। তার এই পরাজয়টা ডেমোক্রেটিক পার্টির জন্য, বিশেষ করে প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের জন্য বা প্রগতিশীল বাম ডেমোক্রেটদের জন্য অনেক বড় একটা আঘাত হিসেবে বিভিন্ন গণমাধ্যম চিহ্নিত করছে। আর একটি আসনে, কংগ্রেসের একটি আসনের প্রাইমারিতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ হয়েছে। এই আসনের প্রাইমারিতে খরচ হয়েছে $25 মিলিয়ন। এই 25 মিলিয়নের মধ্যে 15 মিলিয়নই এসেছে ইসরায়েলপন্থী লবিং গ্রুপ এপেক থেকে। জামাল বোমেনকে হারাতেই এই অর্থ খরচ করা হয়েছে বলে তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এছাড়াও মিজোরির করিবোস সহ অন্যান্য প্রোগ্রেসিভ ডেমোক্রেট যারা আছেন, তাদের হারাতে তারা যাতে কংগ্রেসে আসতে না পারে সেই জন্য এপেক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। তার মানে হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে কংগ্রেসে যেসব ডেমোক্রেট অনেক বেশি সোচ্চার প্যালেস্টাইনের বিরুদ্ধে অন্যায়ের বিষয়ে, ইসরায়েলের অন্যায় আগ্রাসনের ব্যাপারে যারা সোচ্চার, তাদেরকে হারানোর জন্য এপেক এত সব অর্থ খরচ করছে। তাহলে জামাল বোমেনের এই পরাজয় কি শুধু এপেকের অর্থ খরচ করা বা ইসরায়েল হামাস নিয়ে যে যুদ্ধ, তার পক্ষে বিপক্ষে যে মতামত, বা ইসরায়েলপন্থী হওয়ার যে বিষয়টা আমেরিকাতে বেশ প্রবল, এত সব অন্যায়ের পরও প্যালেস্টাইনের পক্ষের চেয়ে ইসরায়েলের পক্ষে রাজনীতিবিদদের অবস্থান বেশ সুদৃঢ়। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই পার্টির ক্ষেত্রেই বলা যায় এই কথা। জামাল বোমেন কি শুধুমাত্র এই ইসরায়েলপন্থী তৎপরতা বা গাজা যুদ্ধ, প্যালেস্টাইনের পক্ষ নেওয়ার কারণে তিনি হেরেছেন, নাকি তার নিজের কর্মকাণ্ডের ব্যাপারও আছে? যেমন ফক্স নিউজের একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে তারা শুরুই করেছে জামাল বোমেন কেন হেরেছেন। তিনি ফলস অ্যালার্ম আপনার দিয়েছিলেন, আপনার সেই কারণে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আরও অনেক কিছু। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। এরপর আমরা জানি যে আগামীকাল প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক হতে যাচ্ছে। সেই বিতর্কে কোন বিষয়গুলো আসবে, কে কেমন করবেন, জনগণ এই দুজনের মধ্যে কাকে বেশি সমর্থন করবেন এবং এই বিতর্কের কি প্রভাব পড়তে পারে, এসব বিষয় নিয়ে বেশ কদিন ধরেই জল্পনা কল্পনা হচ্ছে, নানা আলোচনা হচ্ছে। যেহেতু দিনটি ঘনিয়ে এসেছে, আগামীকাল হবে এই বিতর্কের বিষয়, দুজনের পারফরমেন্স, মানে দুজন কি ভূমিকা নেবেন এবং কে আসলে এগিয়ে পিছিয়ে থাকবেন এবং কোন বিষয়গুলো বিতর্কে বেশি গুরুত্ব পাবে। নিশ্চয়ই সেখানে ইসরায়েল হামাস যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথাও বলা হচ্ছে। আরও অন্যান্য স্থানীয় বিষয়, জাতীয় বিষয়, দেশের ভিতরকার বিষয়গুলো আসবে বলে অনেকে বলছেন। এর ধারাবাহিকতায় আমরা ইসরায়েল হামাস যুদ্ধ সংক্রান্ত আরও কিছু ঘটনা বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে ইসরায়েলের ডিফেন্স, আমি দুঃখিত, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে বৈঠক করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। আমরা সেই বিষয়টিকে নিয়ে আসব। অন্যদিকে যুদ্ধ তো চলছে। নেতানিয়াহুর স্ত্রী বলছেন যে
একরকম একটা আশঙ্কার কথা তিনি বলছেন যে ইসরায়েলে অভ্যুত্থান হতে পারে ইত্যাদি ইত্যাদি, যদিও এটার সাথে অনেকেই একমত নন। আমরা এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে অতিথি হিসেবে পেয়েছি ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। প্রফেসর কবির হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন জনাব শেখ আল মামুন, তিনি শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই প্রফেসর ডক্টর এম কবির হাসান আপনাকে দিয়ে। জামাল বৌমেনের এই পরাজয়, এটা কি শুধুই যুদ্ধজনিত যেই রাজনৈতিক পরিস্থিতি চলছে দেশে, এপেকের ভূমিকা এবং ইসরায়েল পন্থী জুইসদের যে লবি, তার প্রভাবের বিষয়, নাকি তার নিজস্ব ভূমিকা তার কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে এবং কংগ্রেসে, এবং তাকে নিয়ে আরও কিছু বিতর্ক আছে বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনায়, তার আচরণ, কাউকে কাউকে আক্রমণ করতে যাওয়া, আক্রমণাত্মক মানে আচরণের ব্যাপারও তার আছে। আর যিনি জিতেছেন তিনি একরকমের নতুনই বলা যায়, কিন্তু তার বক্তব্য শুধুমাত্র ইসরায়েলপন্থী হওয়ার কারণে তিনি তার প্রচারে ইসরায়েলের পক্ষে যথেষ্ট জোরালো ভূমিকা নিয়েছেন। ঠিক একইভাবে বিপরীত দিকে জামাল বোমেন যেভাবে প্যালেস্টাইনের পক্ষ নিয়েছেন। আসলে কোন বিষয়টা জামাল বোমেনের পরাজয় বা জর্জ লেটিমার বিজয় নিশ্চিত করেছে? এর সাথে আমি যুক্ত করতে চাই যে এই জামাল বোমেনের পরাজয় প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের কতটা হতাশ করছে বা তাদের রাজনীতি, তাদের অবস্থান কতটা দুর্বল করছে বলে আপনি মনে করেন? না, দেখুন, আপনার নিউজ পোর্টালে এসেছে যে এই প্রাইমারি ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইন দি ইউএস হিস্ট্রি, $25 মিলিয়ন আর কি। দুই পক্ষ থেকে আইপেকের 15 মিলিয়ন and 10 মিলিয়ন অন দ্য আদার সাইড। এটা শুধু ইসরায়েল বিরোধিতার কারণেই না, বাট যেটা একটা মুখ্য ভূমিকা পালন করেছে, কিন্তু যারা কর্পোরেট কালচার, আপনি যে লাটিমারে যদি দেখেন, যারা বেকার, তো জুইস গ্রুপ তো আছে, আইপেক আছে, তারা কর্পোরেট ব্যাকিং হচ্ছিল। তো এখানে যে প্রোগ্রেসিভদেরকে থামানোর জন্য ইসরায়েলকে একটা প্রিটেক্সট আনা হয়েছে, কারণ ধরেন এই প্রথম অনস্লট হয়েছে, তার আগে কিন্তু যারা প্রোগ্রেসিভ ও স্কোয়াড যেটাকে বলে, ওদের কেউ কিন্তু হারাইতে পারেনি। পরিবেশ আছে অগাস্টে, সেটা আমি জানি না, কিন্তু এখানে ইটস মোর দ্যান দ্যাট। এটা একটা মেসেজ দেওয়া যে ইসরায়েলের বিরুদ্ধে যদি তোমরা বলো তাহলে তোমাদেরকে আমরা আঘাত করবো বিভিন্ন জায়গায়। শুধু এই ঘটনা না, হিস্টোরিক্যালি ফর দি লাস্ট 60 ইয়ার্স দ্য আইপেক ও ইসরায়েল লবি ইজ সো স্ট্রং, ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। আমি বলবো যে ভেরি ইন্টারেস্টিং যে কে কার ডগ। আমার মনে হচ্ছে যে আমেরিকা একটা বড় কান্ট্রি, ইসরায়েল তাকে পুরো মানে ডগ হিসেবে ইউজ করছে। দেখুন, এত ম্যাসাকার হয়ে গেল, জেনোসাইড হচ্ছে, সবাই বলতেছে, তারপরে জয়েন্ট কংগ্রেস ওকে ডাকছে আমেরিকাতে, কারণ নভেম্বর ইলেকশনকে সামনে রেখে দুই পার্টি ওদেরকে মানে করছে, কারণ তাদের পয়সা ওদের দরকার। এবং আমেরিকান পলিটিক্স যে সুপার প্যাক বলেন, এই যে সিটিজেন্স যে সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছিল যে থার্ড পার্টি ক্যাম্পেইনের সাথে জড়িত না হলে পয়সা দিতে পারবে, এই বিগ মানি ইজ মানে ইনফ্লুয়েন্সিং আমেরিকান পলিটিক্স। এটা নিয়ে ক্যাম্পেইন ফাইন্যান্স রিফর্মে আমেরিকাতে অনেকবার কথা হয়েছে, কিন্তু কোনোবার এটা করতে পারছে না, কারণ বিগ মানি এত বেশি স্ট্রং। এবং সুপ্রিম কোর্ট এটাকে আরেকটা মানে ন্যায্যতা দিয়েছে, যে বলে যে থার্ড পার্টিটা ইয়া করতে হবে, তাদের এটা কনস্টিটিউশন আর এটার মানে ফ্রিডম অফ স্পিচ হিসাবে তারা এটা ইউজ করতে পারে, এবং সেটা বরাবরই কাজ করবে। আমি হোপফুল যে কোনো একটা সময় যে আমেরিকানদের একটা চেতনা আসবে যে বিগ মানি থেকে ওদেরকে দূরে সরে আসা। তা না হলে আপনি কিন্তু আমেরিকান পার্টিসিপেটরি ডেমোক্রেসি উঠছে না। এই যে প্রাইমারিতে $17,000 প্রতি মানে ঘন্টায় ওরা খরচ করছিল যে আইপেক। অফকোর্স জামাল বৌমেনের নিজস্ব কিছু ব্যক্তিগত ইয়া আছে, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটাকে ওরা কিন্তু এমন ভাবে সুচতুর ভাবে ইয়া না করে ওরা আনতেছে যে না, আমরাও তার এগেইনস্টে, তারা টিম প্লেয়ার না, সে আসলে না প্রোগ্রেসিভ না, সে ওই যে ইনফ্রাস্ট্রাকচার বিলের পক্ষে ছিল না। অনেক ব্যাপারগুলো ওরা সামনে নিয়ে এসেছে, এবং আমি বলবো যে একটা বিরাট মানে পরাজয়, কিন্তু এটা থেমে থাকবে না। আপনি যে কথাটা বলতেছিলেন, এটা দিয়ে যারা প্রোগ্রেসিভ তারাও আরো সোচ্চার হবে, তারাও গেম প্লেটা কিভাবে হয় সেটা শিখতে পারবে, এবং ভবিষ্যতে হয়তো তারা আরো সংঘবদ্ধ হবে, এ বিশ্বাস আমি রাখি। কিন্তু ইট ইজ এ ভেরি বিগ সেটব্যাক ফর দি
congressional squad of these progressive Democrats. এর ব্যবহার অর্থায়ন করা যেটি বৈধ, আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নির্বাচনের ক্ষেত্রে এটাকে একটা দোষ বা ত্রুটি বা বাধা হিসেবে দেখি। নির্বাচনে অর্থের প্রভাব, সে কারণে নির্বাচনে খরচাপাতি নির্দিষ্ট করে দেওয়া হয়। এইসব খরচ কিভাবে করে, সেই খরচগুলো মাধ্যমে ভোটারদের মতামত বা নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করা হয় না, সেই বিষয়গুলো দেখে। ফলে অর্থায়ন একটা দোষের ব্যাপার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সুষ্ঠু জনমতের প্রতিফলন ঘটার ক্ষেত্রে। আর আমেরিকা বৈধভাবে আইনগতভাবে জিনিসটাকে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে কি এই নির্বাচনটাকে আপনি সুষ্ঠু বা একেবারে সূক্ষ্ম বিচারে খুব ভালো পদ্ধতি বা প্রক্রিয়া বলবেন কিনা? আমি বলবো না, এই কারণ আমেরিকা কখনোই পার্টিসিপেটরি ডেমোক্রেসি না। এখানে কিন্তু কিছু সংখ্যক লোকজন ভোটের মাধ্যমে একটা মেজরিটি ক্রিয়েট করে, যেটা আসলে পুরা জাতিকে রিপ্রেজেন্ট করে না। আপনি ধরেন রাফলি আপনার এই যে কংগ্রেশনাল ইলেকশন, এটা 50 to 60% লোকজন ভোট দেয়। তার মানে another 40% আর ডিসইন্টারেস্টেড ইন আমেরিকান হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ তারা মনে করে যাই হোক, যেই কংগ্রেসম্যান হোক, সিনেট হোক, তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনি যদি কংগ্রেশনাল যে মেকআপ আছে সিনেটর এবং কংগ্রেসম্যান, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, 90% ব্যাকগ্রাউন্ড কামস ফ্রম এলিটিস্ট ব্যাকগ্রাউন্ড। বা বাংলাদেশে যেমন হচ্ছে সব বিজনেসম্যানরা দখল করে নিয়েছে, এখানে এলিটিস্ট সেন্স যারা শিক্ষিত, লয়ার, ভালো, কিন্তু তারা মেজর যারা আম জনতা, যে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে বলি, তাদেরকে কখনো রিপ্রেজেন্ট করে না। এই যে ধরেন এই লোকটা যেটাকে হারালো, জামাল বাউমেন, হি কামস ফ্রম দ্য প্রান্তিক জনগোষ্ঠীর থেকে। ওরা এমন ভাবে ফ্র্যাকচার করেছে, নট অনলি দ্যাট, ইটস নট অন জুইশ ভোট, তারা তাদের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফ্র্যাকচার করে দিয়েছে। কারণ আপনি দেখবেন যে লাটিমারের পাশে ব্ল্যাক মাইনরিটি দাঁড়িয়ে আছে, ও হাক করতেছে, তার এটা একটা ব্ল্যাক মেজরিটি ডিস্ট্রিক্ট, তারপরে ওখানে সে হেরে যায়। বুঝতে পারছেন ওরা কোন লেভেলে ওরা কাজ করে। তো এই ব্যাপারগুলো মাইনরিটি শিখতে শুরু করবে, আশা করি এতে ডেমোক্রেসির উন্নতি হবে। কিন্তু এই দেশে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, বাংলাদেশেও আছে বা ইন্ডিয়াতে আছে, যে আপনি টাকা নির্ধারণ করে দেন, তার বেশি হয়তো অন্যভাবে খরচ করে, কিন্তু এখানে লিগালি ইউ ক্যান স্পেন্ড অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ ক্যান ইউ ইমাজিন একটা প্রাইমারি ইলেকশনে যে $25 মিলিয়ন খরচ হয়, তাহলে অ্যাকচুয়াল ইলেকশনে কি রকম খরচ হবে? এগুলো তো একটা অপচয়, তাই না? সামবডিজ ট্যাক্স পেয়ার্স মানি, এবং এটা কিন্তু দিয়ে যারা দিচ্ছে তারা কিন্তু ট্যাক্স বেনিফিটও পাবে। বড় ইন্টারেস্টিং ব্যাপার, আমি ট্যাক্স পেয়ার মানি ইউজ করে আমি আমার পছন্দের ক্যান্ডিডেটকে মুভ করছি, যদিও সে যে আমেরিকান ভ্যালুজ, যেটা সে ভ্যালুজের পক্ষে কাজ করছে না। এটা বড় দুঃখজনক। তার মানে এখানে জনমতের প্রভাব, জনগণের ইচ্ছার প্রতিফলনের চেয়ে অর্থের প্রভাব, অর্থের ভূমিকা, অর্থের ক্ষমতা এবং খুব এক্সপেন্সিভ ইলেকশন হওয়ার বিষয়টাই হচ্ছে আমেরিকার গণতন্ত্রের আসল চেহারা। Unfortunately, yes. Because of this law, Supreme Court law. জি, জনাব শেখ আল মামুন, এই যে প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের হার হলো জামাল বোমেনের মাধ্যমে নিউ ইয়র্কের মতো স্টেটে, যেমন এখানে মোটা দাগে বলতে গেলে মূল ভূমিকা যদি ধরি, যে প্রো প্যালেস্টাইন, প্রো ইসরায়েল এভাবে বিভক্ত হয়ে গেছিলেন এ দুজন প্রার্থী, এবং প্রো ইসরায়েলি জিতেছে। তার মানে হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে এই প্রো প্যালেস্টাইন যে আন্দোলন, যার প্রভাব অনেক বেশি পড়ছে বিভিন্ন স্টেটে, এবং আমরা জনমত থেকে শুরু করে নানানভাবে দেখেছি যে এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাইডেন খুব ঝুঁকিতে আছেন যে প্যালেস্টাইনপন্থীদের ভোট না পাওয়ার কারণে তিনি হেরে যেতে পারেন। কিন্তু জামাল বোমেনের ঘটনা, নিউ ইয়র্কের মতো ডিপ ব্লু স্টেটে যদি ইসরায়েলপন্থীদের আধিক্য থাকে, সেক্ষেত্রে তো প্রেসিডেন্ট বাইডেনের জন্য এটা সুখবর। প্রো প্যালেস্টাইন ভোটাররা তাকে কোনো ঝুঁকিতে ফেলতে পারবেন না। ব্যাপারটা কীরকম? নট রিয়েলি। আসলে আপনি যদি খুব ক্লোজলি অ্যানালাইসিস করেন যে নিউ ইয়র্ক যে ডিস্ট্রিক্টে যে জামাল বোমেন হারলো, আমাদের নেইবার ওয়েস্টচেস্টার কাউন্টির, এবং এখানে মিক্স, যেখানে যেমন অলমোস্ট 50% হচ্ছে আপনার আফ্রিকান আমেরিকান এবং হিসপ্যানিক, এবং রিমেইনিং 50% আমরা জানি স্কার্সডেল ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট স্কুল ডিস্ট্রিক্ট ইন দ্য হোল কান্ট্রি, ইউনাইটেড স্টেটস। সো সেখানে কিছু রিচ নেইবারহুড এবং কিছু একটা পুয়ার নেইবারহুড মিলে কিন্তু এই ডিস্ট্রিক্টটা করা হয়েছে। এবং আমরা জানি যেহেতু এটা একটা
মিড টার্ম প্রাইমারি সেখানে কিন্তু অনেকে কিন্তু ভোট দিতে আসেন। দেখেন মাত্র ভোট দিচ্ছে কয়জন, 31,000 প্লাস অ্যানাদার 75,000 লোক ভোট দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভোটের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। আপনি যেটা কম্পেয়ার করতেছেন স্টেট ওয়াইড, যেখানে আপনি উইসকনসিন, পেনসিলভেনিয়া, যেখানে কম্পিটিটিভ ইলেকশনগুলো হবে ফর ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি বিটুইন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড প্রেসিডেন্ট বাইডেন, সেখানে কিন্তু এখানে গুটি কয়েক লোক ভোট দেবে না। ইটস গোনা বি লাইক লাট মোর পিপল ইজ গোনা ভোট। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমরা জানি যে উইসকনসিনে এবং মিশিগানে যে পরিমাণ মুসলমান এবং মাইনরিটি ভোট আছে, তারা যদি সেখান থেকে ভোট না দেয়, বা ইয়াং জেন জি যেটা বলেন, that's going to make a big difference. এখানে কিন্তু IPAC is not going to spend millions of dollars for Biden to bring the vote. IPAC এর main objective is to bring the people, doesn't matter, আমার previous speaker বললেন যে doesn't matter you are Republican or Democrat, as long as you support Israel, we are fine. এখানে যেহেতু জামাল বোমান was against Israeli occupation, Israeli genocide, সেখানে কিন্তু IPAC they spend $20 million, $70,000 per hour, এবং এটাই কিন্তু ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু আপনি যেটা কম্পেয়ার করতেছেন, দিস প্যারালেলিজম ইজ নট রিয়েলি রাইট। সো বাইডেন শুড নট বি সো হ্যাপি যে এখানে বৌমানকে হারাই দিচ্ছে, লাতিমার উইন করছে কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে, বাট ইটস নট গোনা বি লাইক দ্যাট ইন এ বিগার পিকচার। আমি জাস্ট একটা শেয়ার করতে চাচ্ছি মামুন ভাইয়ের সাথে। মামুন ভাই সুন্দর করে বলেছেন, অ্যাকচুয়ালি এই যে কংগ্রেশনাল ইলেকশন এবং যে ন্যাশনাল ফেডারেল ইলেকশন, যেটা মানে প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট না, কারণ এটা স্টেট অনুযায়ী ইলেকশন হবে, এবং যে 6টা ব্যাটল গ্রাউন্ড স্টেট আছে, মানে জো বাইডেন জিতেছে মানে 10,000 to 70,000, এমন অনেক জায়গা আছে যেখানে 50,000 অথবা 1 মিলিয়ন মুসলিম ভোটার আছে। এবং আমি ক্যান টেল ইউ, আমি আমার ইনফর্মাল সার্ভেতে 90% মুসলিম ভোটার হোয়াট বাইডেন ইজ ডুইং, মানে ইন টার্মস অফ ইসরায়েল অ্যান্ড হামাস যুদ্ধ, এটাকে সমর্থন করে না। তো মামুন সুন্দর করে বলেছেন, ওখানে কিন্তু সেই মানে 6 যে স্পট এরিয়া, কারণ এখানে তো ইলেকটোরাল ভোট, এখানে ইলেকশন পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত না, আপনি জানেন, সেখানে কিন্তু বাইডেন এখনো বিরাট হুমকির মুখে আছে। আর আরেকটা ব্যাপার, এটা শুধু মুসলমানও না, এই যে জেনোসাইড হচ্ছে, যে জেনজি যেটা উনি বললেন মামুন ভাই, জেনজি কিন্তু ওরা দেখে সাদাকে সাদা দেখে, কালোকে কালো দেখে, তারা কিন্তু নট ড্রিভেন বাই দিয়ার ওল্ড জেনারেশন, ইউনো the people, the older people in America, তারা কিন্তু সাদাকে সাদা কালোকে দেখার কারণে তারা কিন্তু তাদের সাপোর্ট, এমন অনেক জুইশ ফ্রেন্ড আছে আমার, যা আমার মেয়ে ছেলে মেয়েরা বলে যে ফ্রেন্ডরা, তারা কিন্তু ইসরায়েলের পক্ষে আর নাই, যারা দেখছে তাদের চোখের সামনে যেটা হচ্ছে, এটাকে যদি জেনোসাইড আমরা না বলি কাকে বলবো? তারা হয়তো মানে হলোকস্ট দেখেনি, কিন্তু তাদের সামনে যেটা হচ্ছে, it could be worse than Holocaust. That's the way they are reading this. So Joe Biden is still in trouble really. জাস্ট একটা দুইটা সিটে করে এটাকে যাচাই করা যাবে না। আরেকটা ব্যাপার আমি বলছি, ইসরায়েল কিন্তু যে আইপ্যাক শুধু প্রেসিডেন্টকে টার্গেট করে না, তারা দেখে রিয়েল পাওয়ার কিন্তু আমেরিকাতে কংগ্রেসের উপরে। আমেরিকাতে প্রেসিডেন্ট অনলি এক্সিকিউটিভ অর্ডার আর ফরেন পলিসি ছাড়া কোনো কিছু সে করতে পারে না উইদাউট দি সাপোর্ট এন্ড অ্যাপ্রুভাল ফ্রম দি কংগ্রেস। আমি টকিং বোথ হাউস অফ দি কংগ্রেস, সিনেট এন্ড কংগ্রেসম্যান। সুতরাং ওরা ওটা তাদের হাতে রাখে। They don't care whether you belong to Democrat or Republican. যেটা মামুন ভাই বললেন, তারা দেখে তুমি প্রো ইসরায়েল কিনা। তুমি যদি অ্যান্টি ইসরায়েল হও, জামাল বোমান কি ভুল করেছে? সে বলেছে এটা জেনোসাইড স্টপ করা দরকার। এটা তো অনেকেই বলতেছে, সারা দুনিয়ার বলতেছে, কিন্তু তুমি ওখান থেকে বলতে পারবে না, কারণ এটা হলো আমাদের সাপোর্ট মেকানিজম, এবং এই জিনিসটাকে ওরা সুরক্ষা দিতে চায়। এখন শুধু তাই না, যেখানে ওরা দেখবে সিনেট ডেমোক্রেট, তারা ইন্ডিভিজুয়াল অ্যাটাক করবে, নট এট দি কবির ভাই, তার মানে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের চেয়ে কংগ্রেশনাল ইলেকশনের উপরে বেশি জোর দিচ্ছে এই জিউস লবি। জি মামুন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। এই যে আমরা প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের হেরে যাওয়ার কথা বলছি, এখানে ইসরায়েল, আপনার প্যালেস্টাইন ফ্যাক্টরস আমরা আনছি, কিন্তু আমরা তো দেখছি যে ডোনাল্ড ট্রাম্প এবং অনেক কট্টর রিপাবলিকানরা
ডেমোক্রেটদের, বিশেষ করে প্রোগ্রেসিভদেরকে বাম বলে এক রকমের গালিগালাজ করে, এবং আমেরিকাতে তো আসলে বাম একটা গালিতেই পরিণত হয়েছে। ফলে এই বামপন্থী বলে তাদেরকে হেয় করা, তারা দেশের শত্রু, তারা যত খারাপ কাজ সব কিছু করে, তারা দেশের গণতন্ত্র চায় না, আমেরিকা চায় না, ইত্যাদি ইত্যাদি মানে বাজে কথা আমরা বছর জুড়ে শুনি। ওই ধরনের বক্তব্য বা রাজনীতির কি কোনো প্রভাব পড়ে থাকতে পারে জামাল বোমেনের ক্ষেত্রে? Not really. Look, বামপন্থী আমরা জানি যে মাইনরিটি, আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক, LGBTQ, all those peoples, they are more energized, they're getting more organized. আমরা যেটা এখন স্ট্রিটে যে প্রোটেস্টটা দেখতেছি, সেই প্রোটেস্টটা হয়তো তারা ম্যাটেরিয়ালাইজ করতে পারে নাই, বাট it's very clear যে 77% of the Democratic Party, except the older people, they want to have a ceasefire right now. 71% of the people wants to have in some sort of ceasefire immediately. So এটা কিন্তু আপনি যেটা দেখতেছেন যে জামাল বোমেনের লস বা লেফটের বা প্রোগ্রেসিভের যে একটা হিউজ একটা হিট আসছে বিকজ অফ দিস ইস্টারস লস, ইটস নট লাইক দ্যাট। তার মানে এই না যে তারা কিন্তু এই লসের কারণে তারা দে উইল বি শাট ডাউন, দে উইল বি কোয়াইট, they going to keep working, they will learn from the mistake এবং they will be more energized. So how to tackle this kind of problem in the future, how to work with them. আপনি যেখানে যদি দেখেন যে হ্যাঁ লাতিমারের পাশে যদি আপনি দেখেন যে আমাদের নিউ ইয়র্কের এক্স গভর্নর, he was a blind person but he was a governor, he was standing next to him, he's been bought by this IPAC money, by the Latimers money. So he was a bit conservative, but also this group also bought by the Republican conservative group, they also paying for this kind of campaign against this democratic liberalism. আপনি যেটা একটু বলতে যাচ্ছিলেন, that's really true, but hopefully in the future it's not going to be like the left means they're really bad. No, they are regular people, they want their rights. This country that they have been suffering for a long time, there's inequality exists in this country, that's fact. Mathematically আমরা জানি যে এখানে middle class is going down, rich become more richer, more affluent community become more rich, their school is better, their healthcare is better, their life expectancy better, everything. So তাদের যে স্লোগান, তাদের যে মেইন narrative, সেটা কিন্তু still is going on and it's going to be going to the more mainstream rather than আপনি যেটা বলতেছেন যে they're trying to say leftists are bad. Not really, I don't believe in that. জি, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, এখানে একটা ডেমোগ্রাফির কথা আপনাকে বুঝতে হবে। আমেরিকাতে ইন্ডিভিজুয়ালিজম ইজ ভেরি স্ট্রং, এবং মানে লেফটিজম অথবা কমিউনিজম অথবা লেফটিস্ট আইডিয়া, প্রোগ্রেসিভ আইডিয়া যে ইন্ডিভিজুয়ালিজমের এগেইনস্টে যায়, এই জন্য এটা একটা ভুল হিসেবে ধরেছে। হ্যাঁ, ব্যক্তির স্বাধীনতার এগেইনস্টে যায়। তুমি যদি লেফটিস্ট প্রোগ্রেসিভ, তুমি আমার রাইট কেড়ে নিবা, তুমি আমার ট্যাক্স বাড়াবা, অথবা তোমার কিছু কিছু রাইট নিয়ে যাবা, ও দুজুর ভয়টা ওরা দেখায়, ওই শব্দটা ইউজ করে প্রোগ্রেসিভ লেফটিস্ট মুভমেন্ট বলে। কিন্তু এইটা তো ইয়াঙ্গার জেনারেশনে থাকতেই পারে, ইন্ডিভিজুয়ালিজমের সাথে কিন্তু এটার কোনো কন্ট্রাডিকশন আছে বলে নাই, কিন্তু ওরা কিন্তু এটা ওভার প্লে করে না। কিন্তু যাদেরকে প্রোগ্রেসিভ বলা হয় বা রিপাবলিকানরা লেফট বলে, তারা তো আর বাম রাজনীতি করে না, বাম অর্থনীতিতে বিশ্বাস করে না, তারা তো পুঁজিবাদী অর্থনীতিতেই বিশ্বাস করে এবং সেই রাজনীতিই করে। পুঁজিবাদী অর্থনীতি বেসিক্যালি বয়েলস ডাউন টু ট্যাক্স এন্ড ইমিগ্রেশন, ওই দুইটা জিনিসকে ওরা সামনে নিয়ে আসতে চাচ্ছে। আর যে কিউবিটিটা রিসেন্ট অ্যাড করেছে, কিন্তু হিস্টোরিক্যালি ট্যাক্স এবং ইমিগ্রেশন নিয়ে ওরা জুজুর ভয়টা দেখায়। তারা প্রোগ্রেসিভ, তারা বামপন্থী, তারা দেশটাকে মানে ওপেন করে দিতে চায়, তাহলে আমরা কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অপব্যাখ্যাটার বিপরীতে এটা যে অতি সাধারণ মানুষ, একেবারে ডাউন টু আর্থ লেভেলের মানুষ এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গরিবও যদি ধরি, তাদের স্বার্থকে বড় করে দেখায়, এটাই একটা রাজনীতির সবচেয়ে বড় ভালো দিক হওয়ার কথা। সেটা কি এই প্রচারণার বিপরীতে তুলে ধরতে পারছে আমাদের এই প্রগতিশীলরা? তারা চেষ্টা করছে, কিন্তু যে পাওয়ারফুল লবি আপনি বললেন যে পয়সা, কর্পোরেট মানি, এই যে লাটিমারের আরেকটা ব্যাপার, লাটিমারের পিছনে কিন্তু অনেক কর্পোরেট মানি ছিল। শি ইজ এ কর্পোরেট গাই, যেটা আমাদের ওই যে বার্নি স্যান্ডার্স বলেছে, এটা যদি আমেরিকা শুড রিয়েলি ওয়েক আপ, এটা যদি আমরা হেরে যাই, কর্পোরেটিজম জিতে যাবে, তারা ব্ল্যাক মানি আসবে, সুপার পেক আসবে, আমাদের রাজনীতিকরা কলুষিত করবে, ইনফ্লুয়েন্স করবে, আমরা প্রান্তিক জনগোষ্ঠী অথবা গরিব যারা বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজের মতো দুজন শক্তিশালী, জনপ্রিয় এবং প্রভাবশালী আইন প্রণেতা তার পক্ষে দাঁড়িয়েছেন, প্রচারণা চালিয়েছেন, মঞ্চে একসাথে ছিলেন, তারও তো কোনো ফল পাওয়া গেল না।
তারা চেষ্টা করেছেন, কিন্তু বিগ ম্যানের কাছে হেরে গেছে সবাই, তাই না? এই জন্য এই যে মানে সিটিজেন্স আর কি এই ইয়াটা আসলে সুপ্রিম কোর্ট আসলে একটা যুগান্তকারী একটা ব্যাড ডিসিশন দিয়েছে আমেরিকান মানে পলিটিক্স এর কারণে, রাজনীতির কারণে, গণতন্ত্রের কারণে। এটাকে ওভারটার্ন করা দরকার, অন্য আরেকটা ল নিয়ে আসা দরকার। কিন্তু দুই দলে কিন্তু দায়ী, দুই দলে কিন্তু একটা ক্যাম্পেইন ফাইন্যান্স রিফর্মে আসতেছে না। দে হ্যাভ বিন ট্রাইং। আমি দেশে 40 বছর আছি, আমি কথা শুনেই যাচ্ছি, প্রতি বছরই বলে যে আমরা ক্যাম্পেস ফাইন্যান্স রিফর্ম করব, যাতে ব্ল্যাক মানি এই জনমতকে প্রভাবিত করে অন্যদিকে নিয়ে যেতে না পারে। যে কথাটা বললেন লাকি মানে পেশ এসে আগের অন্ধ নিউ ইয়র্কের গভর্নর এসে দাঁড়িয়েছে, ব্ল্যাক মানি কত দূর যাইতে পারে, এটা মানে মানির একটা নিজস্ব নেগেটিভ একটা পাওয়ার আছে। সেটাই আসলে আমরা একটু দ্বিতীয় বিষয় যেতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় অ্যাটলান্টা এই CNN আয়োজিত যে বিতর্ক হবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম সরাসরি বিতর্ক হতে যাচ্ছে। সেই বিতর্কে কি কি বিষয় আসবে, কে কেমন করবেন, কে এগিয়ে পিছিয়ে থাকবেন, সেগুলো আমরা পরে দেখব। কিন্তু কিছু কিছু ধারণা আমরা আগে থেকে পেতে পারি। যেমন নির্বাচন বিষয়ক ওয়েবসাইট ডিসিশন ডেস্কের জরিপ বলছে বিতর্কে জয়ী হওয়ার প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বাইডেনের চেয়ে 1.2 পয়েন্টে এগিয়ে আছেন তাদের জরিপে। জনাব মামুন, আপনার কি মনে হয় যে বাইডেনই কি ট্রাম্পই কি এগিয়ে থাকবেন? Look, Trump never goes by the script. আমরা জানি যে Trump is going to talk really foul. যদিও তার মাইকটাকে টার্ন অফ করে দেওয়া হবে. Biden is, he's very organized. He's going to go by the rules. He's going to discuss about how he really take care of this pandemic থেকে আমরা যেখান থেকে বেরিয়ে আসছি, we created 12 million jobs, the inflation is going down, the gas price is going down. So he's going to talk about all this. Only weakness I could see that immigration is a really open border is very, very bad. So he has to really answer to those kind of questions. So যদি Biden could control himself, তার কারণ আমরা জানি যে ট্রাম্প তাকে কন্টিনিউয়াসলি প্রভোক করবেন, তাকে আননেসেসারি হ্যারাস করতে চেষ্টা করবেন। তারপর আমরা দেখছি যে হিলারি ক্লিন্টন প্রিভিয়াসলি তার সঙ্গে যে ডিবেট হয়েছে, বাইডেনের সঙ্গে ডিবেট হয়েছে, হি ওয়াজ অলওয়েজ বিং ভেরি রুড অ্যান্ড ডিসরেসপেক্টফুল, বাট বাইডেন হ্যাজ টু কন্ট্রোল হিমসেলফ নট টু বি প্রভোকড বাই হিম. Then I think we could see some good message. Otherwise, it could look really bad. মানে সাম্প্রতিককালে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য খুব মানে কি বলবো, জোরালো ছিল না। তিনি সপ্রতিভ ছিলেন না, যথেষ্ট দুর্বল, কথাবার্তা আটকে যাওয়া বা অনেক সময় খেই হারিয়ে ফেলা, ভুল করা, উল্টাপাল্টা বলা, এই বিষয়গুলোর কারণে অনেকের আশঙ্কা তিনি হয়তো বক্তা হিসেবে, বিতার্কিক হিসেবে, ট্রাম্পের মতো এরকম একজন মানে বক্তা হিসেবে তিনি যথেষ্ট সবল, যদিও মিথ্যা বেশি বলেন, উল্টাপাল্টা কথা বলেন। ফলে এখানে তো এক ধরনের মানে বাকযুদ্ধ হবে, কথা লড়াই হবে। সেই জায়গায় বাইডেন যথেষ্ট দুর্বল থাকবেন বলে অনেক আশঙ্কা করছেন। মামুন ভাই, আপনি কি তাই মনে করেন? Well, yes, we saw lately that accept করতে হবে যে he's been losing some brain cell, but it's still, he's more, I think he's more experienced. He's been senator for a long time, we know that, and he did a lot of good things beside আমরা জানি যে latest Middle East war. Beside that, he's a very good political figure in American history. And we know that Trump is going to continuously lie, and he's going to have a big mouth and say nonsense, and we are used to it that. So people is not going to be surprised, and let's see what happened tomorrow. জি কবির ভাই, এই যে বিষয়গুলো আসবে নানান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিশ্চিতভাবে যেটা মামুন ভাই বলছিলেন যে অভিবাসন এমন একটি বিষয়, সীমান্ত সংকট যে বিষয়, সেখানে হয়তো বাইডেন যথেষ্ট ভালো স্কোর করতে পারবেন না। মানে তার প্রশাসন আসলে অভিবাসন এবং সীমান্ত সংকটের ব্যাপারে যথেষ্ট সাফল্য দেখাতে পারে নাই। এই জায়গাটা ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। একইভাবে অর্থনীতির বিষয়টা আসবে। আর আন্তর্জাতিক বিশ্ব যদি বলি, এক হচ্ছে গাজা যুদ্ধ, আর এক হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এই দুটো তো নিশ্চিতভাবে আসবে। গাজা যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন যথেষ্ট মুশকিল বা বেকায়দায় আছেন। আমি যদি মোটা দাগে এই তিনটে বিষয়ের কথা বলি, অভিবাসন, অর্থনীতি এবং দুটি যুদ্ধ, এই জায়গাগুলোতে বাইডেন প্রশাসনের যে ভূমিকা, তাতে করে ট্রাম্পের সাথে কতটা পেরে উঠবেন?
দেখুন, আমি যদি এইগুলোকে মানে র্যাঙ্ক করি তাহলে ইনফ্লেশন, অর্থনীতির কথাটা প্রথম আসবে, মানে ডোনাল্ড ট্রাম্প গোয়িং টু অ্যাটাক হিম অন ইনফ্লেশন। সেকেন্ড যেটা বললেন ইমিগ্রেশন, হ্যাঁ ইমিগ্রেশন এতটা সাকসেস দেখতে পারেনি। থার্ড আসবে যে ইউক্রেন এবং গাজা এবং ইসরায়েলের যুদ্ধ। তো এই ডোনাল্ড ট্রাম্প তো বিভিন্ন বলেছে সে যদি প্রেসিডেন্ট থাকতো তো ইউক্রেনের যুদ্ধ হতো না, তারপর গাজার যুদ্ধ হতো না। তো এই ব্যাপারগুলো তিনটা ক্রনোলজিক্যালি সে অ্যাটাক করার চেষ্টা করবে। আমি আরেকটা জিনিস মামলার সাথে অ্যাড করতে চাচ্ছি, দুজনের কিন্তু মাথা গেছে, বুঝছেন? মানে একজন মিথ্যা কথা বলে, আরেকজন মানে কগনিটিভলি ডেক্লাইনিং। আমার মনে হয় একটা ভালো জিনিস হচ্ছে যে মানে অপ্রাসঙ্গিক কথা হলে মাইক্রোফোন বন্ধ করে দিবে, সুতরাং সেই জিনিসটা মিডিয়াতে আসবে না। এখন কিন্তু অনেকেই কিন্তু এটা টিভিতে আর ওয়াচ করবে না, এখন সোশ্যাল মিডিয়ার কারণে স্নিপেট 30 সেকেন্ড 15 সেকেন্ড ধরে ধরে ওই মুহূর্তগুলোতে যদি বাইডেন নিজেকে ধরে রাখতে পারে তাহলে হি ইজ গোইং টু উইন দি মানে ডিবেট। কিন্তু কথা হলো যে সেটা ধরে রাখতে পারবে ওই সময় যদি তোতলায়, বাই দ্য ওয়ে তোতলামিটা তার কিন্তু মানে সময় কাটা যাবে তো সহজাত, মানে এটা তার না, এটা আগের থেকে তার, এটা যে নতুন হয়েছে তা না। কিন্তু তোতলামের সাথে কগনিটিভ যদি ডিসকানেক্টেড হয়ে যায় তখন এটা রিপাবলিক তার এগেইনস্টে ইউজ করবে। আপনি মনে রাখতে হবে এই যে যারা মিলেনিয়াল, যে যারা আসলে ডিটারমাইন করবে এই ইলেকশনকে, নট দি ডাইহার্ড ডেমোক্রেট ও রিপাবলিকান, তারা কিন্তু জানে ওখানে যাবে, তারা মনের মধ্যে কি আছে এটা তাদের পজিশন। কিন্তু 15 to 20% যারা আনডিসাইডেড ভোটার, তারা কিন্তু এই স্নিপেট গুলো 30 সেকেন্ড পরে সোশ্যাল মিডিয়াতে প্লে করবে, এটা তাদেরকে প্রভাবিত করার জন্য বিরাট রোল প্লে করবে, নট দি টিভি ডিবেট ইটসেলফ। জি, আমরা এই আলোচনাটা আরেকটু করব একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। মামুন ভাই এবং কবির ভাই দুজনই আমাদের সাথে থাকবেন, যারা অনুষ্ঠান দেখছেন তারাও আশা করছি আমাদের সাথেই থাকবেন, ফিরে এসে আপনাদের পাবো। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর ডেমোক্রেসিতে আমরা কথা বলছি নানান বিষয় নিয়ে। সবশেষ ছিলাম বাইডেন ট্রাম্প বিতর্ক, যেটি আগামীকাল রাতে হবে। আমাদের সাথে আছেন ডক্টর কবির হাসান এবং শেখ আল মামুন। জনাব শেখ আল মামুন, এই প্রেসিডেন্সিয়াল ডিবেটের বিষয়ে আমরা আরেকটু আলোচনা করে ইসরায়েলের প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন এই প্যালেস্টাইন পন্থীদের আন্দোলনের ফলে যেটুকু বেকায়দায় পড়েছেন, সেটা এই বিতর্কের মাধ্যমে তিনি কতটা কাটিয়ে উঠতে পারবেন, বা এই জায়গাটিতে তার যেটুকু লস বা ক্ষতি বলি বা পিছিয়ে পড়া বলি সেটাকে ওভারকাম করতে পারবেন? He's not going to try to get over from this, because আমরা জানি যে Trump is going to be more aggressive, toward the Israel, Gaza, toward the Hamas. তারা চায় 100% সাপোর্ট টু ইসরায়েল। তো সেখানে যদি বাইডেন উইকনেস দেখায় তখন কিন্তু তার জন্য কিন্তু ওভারঅল আমেরিকান পাবলিকের জন্য কাছে তার জন্য কিন্তু একটা প্রবলেম হবে। So he's not going to say, you know what, we're going to be soft, even though in the behind the scene he's become very soft, became negotiating with the ইসরায়েল। আমরা জানি যে ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার গান্স আজকে গতকালকে আসছিলাম এবং তাদেরকে যে 5,000 পাউন্ড বম এবং 2,000 পাউন্ড বমগুলো দেওয়া হয়নি তার জন্য তারা রিকোয়েস্ট করছিল, সে কিন্তু সেটা রিফিউজ করছে দেওয়ার জন্য। সো দ্যাটস প্রুফ দ্যাট হি ইজ পুশিং দেম। বাট ইন পাবলিকলি ইন দ্য ডিবেট যখন ট্রাম্প বলবেন, ইজ হোয়াট, ইসরায়েল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, এবং সেখানে সে যদি বলে নো ইউ ক্যানট ডু দিস, তখন আমেরিকান পাবলিকের আয়ের সামনে সে কিন্তু হেরে যাবে। সো আই এম নট এক্সপেক্টিং হি ইজ গোইং টু সে এনিথিং সফটার টুয়ার্ড দ্য ইসরায়েলি গাজা ওয়ার। কবির ভাই, যে দুজনের বিতর্ক আগামীকাল আমেরিকা সহ সারা বিশ্বের মানুষ দেখবে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট জো বাইডেন, ঠিক আছে, আরেকজন হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট, দুবার অভিশংসিত, একাধিক মামলায় অভিযুক্ত এবং একটি মামলায় দোষী সাব্যস্ত। বলা যেতে পারে তিনি একজন অপরাধী। ফলে একজন অপরাধীর সাথে একজন নিরপরাধীর বিতর্ক হচ্ছে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কতটা পিছিয়ে থাকবেন তার এই অপরাধগুলোর কারণে? না, ডেফিনেটলি এটা একটা প্রভাব পড়বে। যারা থিঙ্কিং ডেমোক্রেট এবং রিপাবলিকান, আদারওয়াইজ ট্রাম্প লিনিং, তারা ডবল থিঙ্ক করবে যে এই লোককে আমরা বলি যে আমরা গণতন্ত্রের সূতিকাগার, আমেরিকাতে আমরা সারা দুনিয়াতে গণতন্ত্রের উদাহরণ হিসাবে আমরা একজন কনভিক্টেড লোকজনকে প্রেসিডেন্ট বানাচ্ছি।
কিন্তু আমেরিকান কনস্টিটিউশন যখন হয় ভেরি ইন্টারেস্টিং, এখানে কিন্তু একটা কনভিক্টেড পারসন কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারবে। আমাদের দেশে বোধহয় বাংলাদেশে পারে না, অন্য দেশেও পারে না, কিন্তু তাদের আইডিয়াটা ছিল যে এখানকার ইলেকট্রাল প্রসেসটা এরকম হবে যে একটা কনভিক্টেড লোক ওই লেভেলে কখনোই যেতে পারবে না। কিন্তু ইলেকটোরাল প্রসেস হ্যাজ বিন যে ভোটিং রাইটস, মানুষের যে ভোট দেওয়ার ক্ষমতা, এটা শুধু তো কেন্দ্রে যাওয়া না, এটা বিভিন্নভাবে ওরা প্রলোভিত করে। এই যে ইলেকশন গুলো ধরেন ভেরি ইন্টারেস্টিং, যে আমেরিকাতে ইলেকশন স্ট্রাকচারটা যে কংগ্রেসম্যানদের তারা হলো ফেডারেল গভর্নমেন্টে যে রিপ্রেজেন্ট করে, কিন্তু এটাকে নিয়ন্ত্রিত করে স্টেট মানে ইলেকশন ল অথরিটি। এইটা নিয়ে অনেকবার চেষ্টা হচ্ছে যে আমরা একটা ফেডারেল সিস্টেম করি, রুলস এন্ড রেগুলেশনস করি, যেটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান। এটা আমরা করতে পারছি না। তো এখানে তো খেলা হচ্ছেই, সেই খেলা যতদিন বন্ধ না হবে, যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি আমেরিকাতে মানে হবে না, এটা আরো সময় লাগবে। কিন্তু আমি বিশ্বাসী যে ইয়াঙ্গার জেনারেশন যখন আমাদের যুগটা শেষ হয়ে যাবে, যারা আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা কিন্তু অন্য ভ্যালুজ নিয়ে বড় হচ্ছে, যে নিউ আমেরিকান ভ্যালুজ, এবং সেটা প্রবলি আমেরিকা একটু হেল্প করবে। আমি সেটা আমার প্রত্যাশা, আমার বিশ্বাস। জি, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। শেষ বিষয় হচ্ছে যেটি শুরুতে বলছিলাম, যে মঙ্গলবার পেন্টাগনে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সাথে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের যে বৈঠকটি হয়েছে, এই বৈঠকে লয়েড অস্টিন যেটি বলেছেন যে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে হবে। এই আহ্বান তো প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে আরও অনেকে অনেক সময় বলেছেন। এখন সামনাসামনি বৈঠকে তারা এই কথা বলেছেন। এর কি কোনো আদৌ ফল পাওয়া যাবে, বা বেসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের কাছ থেকে আমরা কি দায়িত্বশীল কোনো আচরণ আশা করতে পারি? জনাব শেখ আল মামুন। হ্যাঁ, আপনি ভালোই বলছেন যে লোক নেতানিয়াহু যতদিন পাওয়ারে আছেন, তার থেকে পাওয়ারে থাকতে হলে হি নিডস টু কন্টিনিউ কিলিং দ্য পিপল। এখন যেহেতু হামাসকে তারা খুঁজে বের করতে পারতেছে না, টানেলের নিচে আছে, সো দে হ্যাভ টু কিপ কিলিং দ্য ইনোসেন্ট ওয়েমেন অ্যান্ড চিলড্রেন। সো যতবারই আমরা বলি না কেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ সেইং দিস থিং। আপনি যে ব্রিটিশে দেখেন, হোল জার্মানিতে জার্মানি ইজ লাইক দেয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট সাপোর্টার ইন দ্য ইউরোপ। তাদের ফরেন সেক্রেটারি যেটা বলছে যে ইউ নো হোয়াট, ইউ ক্যানট কিল দোজ পিপল লাইক ইনোসেন্ট পিপল, দে ক্যানট ফ্লাই ইন দ্য এয়ার, দ্যাটস ইম্পসিবল। এর থেকে আর কি বলবেন? এখন নেক্সট স্টেপ হচ্ছে যে ইউ হ্যাভ টু পুট ইম্বার্গো। ইউরোপ যদি ইম্বার্গো দেয়, they're not going to do this thing. America will never ever, যদিও বাইডেন যদি চায় যে ইম্বার্গো দিতে বা যে শিপমেন্ট তারা স্টপ করছে, ইটস ইম্পসিবল। তার কারণ আমেরিকান পিপল, স্পেশালি আমেরিকান কংগ্রেস, they are strongly, তারা বলছে যে we are ironclad, we are so closely connected that nothing could really deteriorate our relationship. তো এটা যখন একজন বলতেছে, যতবারই এটা এক মুখে বলতেছেন, আবার আর এক মুখে বলতেছেন যে you know what, you should really look out, you shouldn't kill so many innocent women and children. This is like a, you know, it's like a double standard এখানে তারা। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। মামলা সন্দেহ বলেছেন, এই যে কথাগুলো বলতেছে, কথাগুলো কোনো মূল্য নেই। তুই একটা কথা বলতেছে, একদিকে পিছন দিয়ে অস্ত্র সাপ্লাই দিচ্ছি, অস্ত্র সাপ্লাই মানে কোনো কিছু বন্ধ করছে না। 2000 বোমের তো দরকার নেই, 500 বম দরকার নেই। অন্য সমস্ত অস্ত্র তো জার্মানি দিচ্ছে, প্রত্যেকটা কান্ট্রি দিচ্ছে। কবির ভাই, নেতানিয়াহু কিন্তু গত কিছুদিনে বেশ কয়েকবার একটা অভিযোগ করেছেন, খুব একরকম প্রকাশ করেছেন যে বাইডেন প্রশাসন অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। যদিও হোয়াইট হাউস থেকে বলছে যে কোনটা বন্ধ করার কথা তারা বলছেন তারা জানেন না। এটা নিয়ে একরকমের একটু টানাপোড়েন তৈরি হয়েছিল মনে হচ্ছিল। তাতে করে বাইডেন প্রশাসন ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করছে না, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল। কিন্তু এই আপনার অস্টিনের সাথে গ্যালান্টের বৈঠকের পর তো মনে হলো যে না, কোনো গ্যাপ তো তৈরি হয় নাই। না, কোনো গ্যাপ তৈরি হয়নি। 2500 বম যদি নাও দেয়, কিন্তু ওইটা তো দরকারও নেই, তাই না? ওইটা তো আরো বেশি মানুষ মারে। কথা যারা কম মানুষ মারো, কিন্তু মানুষ মারো মানে একটা ইনোসেন্ট লোক, একটা লোকের ব্লাডও কিন্তু ইটস এ জেনোসাইড। এভরিবডি ইজ সেইং দ্যাট। তুমি বম 2000 দিয়ে কম বেশি মরবে, 500 দিয়ে আরেকটু কম মরবে, কিন্তু যে সমস্ত অস্ত্র তুমি কন্টিনিউয়াসলি সাপ্লাই দিয়ে যাচ্ছ, কারণ ইসরায়েল নিজস্ব সক্ষমতা নাই, ইসরায়েল কিন্তু এতদিন যুদ্ধ চালাইতে পারে না, সেখানে তোমরা কিছু করছো না। তাহলে এই সমস্ত কথাবার্তা বলার লাভটা কি? এটা আমাদেরকে ধোঁকা দেওয়ার। মানে 8 মাস হয়ে গেছে, এত হাজার লোক, মানে 15,000 চিলড্রেন কথা বলেন আপনি, 20,000 চিলড্রেন আর মিসিং। এগুলো কি আমাদের মানে কনসাসকে কি নাড়া দেয় না? নিশ্চয়ই অন্ধ।
সেখানে হয়তো তারা অপারক, যে কোনো কারণেই হোক। ডক্টর কবির হাসান এবং শেখ আল মামুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান মতামত, বিশ্লেষণ এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।